হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ব্লেসিং একাডেমি। আর আমি তোমাদের শ্রাবণী ম্যাডাম আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একবার WBSSC গ্রুপ সি রিলেটেড ক্লাস। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ক্লাস নাম্বার 3। দ্যাট মিনস আগে কিন্তু অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে। তো তোমরা যারা দেখোনি আগে যাও, আমাদের চ্যানেলটায় যাও, গিয়ে আগের দুটো ক্লাস একটু দেখে নাও, দেন কাম হিয়ার। তারপরে এখানে আসো, এখানে গ্রুপ সি এর যে এক্সামটা রয়েছে সেই এক্সাম রিলেটেড যা কিছু ক্লাসেস তোমরা দেখতে পাবে তার একটা পরপর সিরিজ ওয়াইজ চলছে, তারই কিন্তু ক্লাস 3 থাকছে আজকের ক্লাসে। ঠিক আছে, তো চলো শুরু করব ক্লাস। এবং শুরু করার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি, যদি তুমি ক্লাসে প্রথম থাকো, আমাকে প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও ক্লাসটা তোমার কেমন লাগলো, তুমি কিছুটা শিখতে পারলে কিনা, কতটা কি ইনফরমেশন পেলে এবং তোমার কতটা ইমপ্রুভ হলো। যদি আপকামিং কোনো ক্লাস তুমি চাইছো, কোনো এক্সাম ওরিয়েন্টেড ক্লাস চাইছো, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে, তো চলো শুরু করছি ক্লাস। আমি তো করবো, আমার সাথে কিন্তু তোমরাও করবে। ঠিক আছে, চলো ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসছি। ঠিক আছে, কোয়েশ্চেনটা ঠিক এরকম রয়েছে। বলছে এজেন্ট চিত্রাঙ্গদা will telegraph a secret code word to her boss as part of a dubious mission. নো এরার। কোন পার্টে এরার আছে জানতে চাইছে বাবু, এখানে কোথায় হবে এরার? তো আমি করব, আমার সাথে কিন্তু তোমরা অফকোর্স তোমরাও করবে। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেনের আনসার কি হবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বাবু, এখানে উইল আছে, আর উইলের পরে দেখো V3 ফর্ম করে দেওয়া আছে। আচ্ছা আমরা কি জানি? আমরা জানি শ্যাল আর উইলের পরে অলওয়েজ V1 হয়, যেটাকে আমরা সিম্পল ফিউচার টেন্স বলে থাকি। কি বলি বাবু? সিম্পল ফিউচার টেন্স। ঠিক আছে, তো সিম্পল ফিউচারে অলওয়েজ শ্যাল উইল প্লাস V1 আমরা করে থাকি। এখানে দেখো শ্যাল উইলের পরে V3 করে দেওয়া আছে, যেখানেই কিন্তু ভুল আছে। তাহলে শুধুমাত্র টেলিগ্রাফ হবে, টেলিগ্রাফট নয়, V1 করতে হবে। কোন পার্টে এরার? এরার ইজ ইন পার্ট এ। পার্ট এ তে কিন্তু এরার রয়েছে। ঠিক আছে, দেখে নাও। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে কি বুঝলাম? যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাচ্ছ শ্যাল উইল রয়েছে, তো শ্যাল উইলের পরে অলওয়েজ V1 করব, কখনোই V3 কিন্তু করা যাবে না, যেটাকে আমরা সিম্পল ফিউচার টেন্স বলে থাকি। চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা কি রয়েছে একটু দেখে নিই। কোয়েশ্চেনটা রয়েছে দ্য এম্পায়ার আকবর রুলড ড্যাশ আ ভাস্ট কিংডম। কি হবে আনসার তোমরা বলবে? উইথ, ওভার, অন, বাই। এটা একটা কি বলবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারো। প্রিপোজিশনের কোয়েশ্চেন। এবং যদি তোমরা চাও যে প্রিপোজিশনের ক্লাস নিয়ে আসতে, তাহলে আমি কিন্তু চাইলে, তোমরা যদি চাও কমেন্ট করো, তাহলে কিন্তু আমি প্রিপোজিশন রিলেটেড ক্লাস নিয়ে আসবো, যেখানে তোমরা দেখতে পাবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো থাকবেই, এবং প্রচুর প্রিপোজিশন যেগুলো আমরা হয়তো ভুল করি এক্সামের খাতায়, সেই রকম কিছু ট্রিক দিয়ে আমি তোমাদেরকে প্রিপোজিশনের ক্লাস বোঝাবো। ঠিক আছে, তো সেরকম যদি প্রিপোজিশনের ক্লাস চাও অবশ্যই কমেন্ট করো, আমি প্রিপোজিশনের ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। আচ্ছা, তো এটার আনসার কি হবে? বলছে এম্পায়ার আকবর রুলড ড্যাশ আ ভাস্ট কিংডম, একটা বিশাল বড় কিংডমে কি করছে? রুল করছে। তাহলে মন মাথায় রাখো, রুলের সাথে সবসময় আমরা ওভার করব। তাহলে রুলড ওভার, মাথায় রাখবে। কি লিখবে? রুলড ওভার। ঠিক আছে, রুলড ওভার হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তার রুলড এর সাথে আমরা কি লিখবো বাবু? ওভার করব। রুলড উইথ নয়, রুলড অন, বাই কোনোটাই নয়, আনসার কিন্তু হয়ে যাবে রুলড ওভার, অপশন 2। খুব ইজি থাকবে, এমন কিছু চিন্তা করার কোনো কারণ নেই, বিকজ গ্রুপ সি, WBSSC গ্রুপ সি এর ইংলিশ থাকবে 10 মার্কসের, এবং 10 মার্কস ভীষণ ইজি থাকবে। একটু যদি পড়াশোনা করো, একটু যদি আমাদের চ্যানেল ফলো করো, বা একটু যদি আমাদের এই যে পরপর সিরিজগুলো, আপকামিং যে এক্সামটা আসছে সেই এক্সাম রিলেটেড প্রচুর আমি ইংলিশের এরকম সিরিজ নিয়ে আসবো। তো যদি তুমি চ্যানেলের সাথে থাকো, সিরিজগুলো যদি পরপর দেখতে থাকো, তাহলে আমার মনে হয় না তোমাদের কোনো প্রবলেম হবে এক্সামে। খুব ইজিলি তোমরা কিন্তু কমন পাবে, বা অ্যাটলিস্ট ওই রিলেটেড কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে। তাই জন্য চ্যানেলের সাথে থাকতে হবে এবং ক্লাসগুলো করতে হবে। স্কিপ না করে কমপ্লিট করো, ক্লাসগুলো দেখো এবং খাতায় নোট ডাউন করো। যেগুলো জানা নেই সেগুলোকে তোমরা নোট ডাউন করে নাও। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন আসছি বাবু। পরের কোয়েশ্চেনটা একটু দেখে নি কি আছে। হ্যাঁ, পরের কোয়েশ্চেনটা রয়েছে, দেখো বলছে দ্য টু লাস্ট চ্যাপ্টার্স অফ দ্য বুক
আর ভেরি ইন্টারেস্টিং। দুটো বইয়ের লাস্ট দুটো পেজ বা লাস্ট দুটো চ্যাপ্টারের কথা বলছে। ওকে, তো এখানে তুমি দেখতে পাচ্ছ 2 রয়েছে আবার লাস্ট রয়েছে। তো একটা অর্ডিনাল আর এবং একটা কার্ডিনাল নাম্বার আছে। এটাকে এই 2 লাস্ট চ্যাপ্টার্স কি আবার নাউন, নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। তাহলে দুটোই আমার অ্যাডজেক্টিভের কাজ করছে। এই অ্যাডজেক্টিভটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ঠিক আছে বাবু? অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এর মধ্যে ডিফারেন্স রয়েছে। কখনোই তুমি টু বা লাস্টকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে ফেলতে পারবে না। কেন পারবে না বাবু? কারণ এটা কিন্তু এক্সাক্ট নাম্বারে ডিনোট করছে। টু, লাস্ট, ফার্স্ট এগুলো এক্সাক্ট নাম্বার। কোয়ান্টিটি কি করে? ইটস অ্যান এস্টিমেটেড অ্যামাউন্ট। অ্যাডজেক্টিভ অফ নাম্বার হচ্ছে এক্সাক্ট অ্যামাউন্ট আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে ইটস অ্যান এস্টিমেটেড অ্যামাউন্ট। মানে ধরো সাপোজ সেভারাল, এনাফ, ফিউ এগুলো কি এস্টিমেটেড অ্যামাউন্ট, তখন সেখানে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বার নয় অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি করব। বোঝা গেল? তাহলে এটা কি আমার অ্যাডজেক্টিভ অফ নাম্বারে আছে, রাইট? তো অ্যাডজেক্টিভ অফ নাম্বার মেইনলি দুটো টাইপের হয়। কি কি হয় বাবু? কি কি হয় একটু দেখে নি। একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার আর একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। ওকে, অর্ডিনাল মানে কি? অর্ডিনাল রিলেটস টু অর্ডার বা সিকোয়েন্স কে ডিনোট করবে, ঠিক আছে? অর্ডিনাল হচ্ছে অর্ডার বা সিকোয়েন্স, আর কার্ডিনাল হচ্ছে কাউন্টিং। যদি ভুলে যাও মাথায় রাখতে পারো সি ফর সি কাউন্টিং অ্যান্ড ও ফর ও অর্ডার, ঠিক আছে? ও ও অর্ডিনাল, অর্ডার, কাউন্টিং, কার্ডিনাল, ঠিক আছে? এইভাবে মাথায় রাখতে পারো। অর্ডার কি কি হবে? যেমন 1 2 3 4, দিস ইজ দ্য অর্ডার। ও আই এম সরি, আই এম সরি, আই এম সরি, আই এম সরি, দিস ইজ নট দ্য অর্ডার। অর্ডার হচ্ছে কোনগুলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, দিস আর দ্য অর্ডার, ঠিক আছে? এন্ড সো অন। এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, এগুলোকে আমরা অর্ডিনাল নাম্বার বলবো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, লাস্ট এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। সো অর্ডারকে রিপ্রে করছে, মানে অর্ডারকে বোঝাচ্ছে। আর কাউন্টিং যেমন 1 2 3, দিস আর দ্য কাউন্টিং। সো দিস এন্ড সো অন, 1 2 3 4 5 6 এরকম করে ইনফিনিটি পর্যন্ত যা আছে সব কিন্তু কাউন্টিং, ঠিক আছে? তো যদি কোনো সেন্টেন্সে বাবু তুমি দেখতে পাচ্ছ অর্ডিনাল নাম্বারও আছে, কার্ডিনাল নাম্বারও আছে, তাহলে রুলসটা হচ্ছে আগে আমরা অর্ডিনাল লিখবো, দেন আমরা কার্ডিনাল লিখবো। আগে অর্ডিনাল দেন কার্ডিনাল লিখবো, কিন্তু সবার ফার্স্টে আর্টিকেল দ্য ইউজ করব। তাহলে কি লিখবো? আগে অর্ডিনাল দেন কার্ডিনাল, তারপরে লিখবো তার আগে সবার আগে থাকবে দ্য, ঠিক আছে? তাহলে দ্য টু লাস্ট নয়, তাহলে আমাকে লিখতে হবে আগে অর্ডিনাল দেন কার্ডিনাল। এটা কার্ডিনাল নাম্বার, এটা অর্ডিনাল নাম্বার। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো দ্য লাস্ট টু চ্যাপ্টার্স, তাই না? কি লিখবো বাবু? দ্য লাস্ট টু। এটা হচ্ছে অর্ডিনাল, এটা হচ্ছে কার্ডিনাল, ঠিক আছে? এই এটার কোন পার্টে বাবু? এ পার্টে, মানে পার্ট 1। দেখে নাও, বুঝতে পেরেছো কিনা দেখে নেবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। চলো নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখে নাও। ও এটা তো হয়ে গেল, এটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেনটা ঠিক এরকম রয়েছে। রতন এন্টার্ড দ্য রুম অ্যান্ড লুকড ড্যাশ দ্য পিকচার অন দ্য ওয়াল। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোয়েশ্চেন। পিকচারের দিকে তাকাতে বলছে, দেওয়ালের মধ্যে রয়েছে যেটা। তাহলে কি হবে? at, down, up, in, Ratan entered the room and looked dash the picture of the wall. কি হবে অ্যান্সার বাবু? ইয়েস, মাথা রাখো লুকের সাথে আমরা অ্যাড করব, যেহেতু এটা ওয়ালের দিকে তাকানো হচ্ছে। কোনো একটা নির্দিষ্ট যখন ডেফিনিট এরিয়া থাকবে, মাথা রাখো অ্যাট আমরা কোথায় ইউজ করব? এনি ডেফিনিট এরিয়া, কোনো নির্দিষ্ট করে এরিয়ার কথা বলছি, তখন আমরা ওখানে অ্যাড করে দেবো, এনি ডেফিনিট এরিয়া, অ্যাট। ফাইন, বুঝতে পেরেছো? আরেকটা জিনিস একটু দেখো, এন্টারের সাথে কিন্তু আমি এখানে ইনটু করিনি, একটু মাথায় রাখো।
এন্টার এর সাথে ইনটু কখন করব আর এন্টারের সাথে ইনটু কখন করব না। তোমার তো মনে হতে পারে যে ম্যাডাম এখানে তো বাইরে থেকে ভেতরে আসছে, বাইরে থেকে ভেতরে আসছে, দেখো রুমের ভেতরে আসছে, রাতান বাইরে থেকে আসছে, তাই তো? বাইরে থেকে আসা মানে ইনটু হয়, তাই তো? মাথায় রাখো, আউটসাইড টু ইনসাইড অলওয়েজ আমরা ইনটু করি অ্যালং উইথ মুভমেন্ট, যদি মুভমেন্ট থাকে। তাহলে তোমার মনে হতে পারে ম্যাডাম এখানে তো মুভমেন্ট আছে, রুমের ভেতরেই আসছে, বাইরে থেকে ভেতরে আসছে অ্যালং উইথ মুভমেন্ট, তাহলে তো ইনটু হওয়া উচিত ছিল, এন্টার ইনটু। কিন্তু মাথায় রাখো এন্টারের সাথে ইনটু, শুধুমাত্র এন্টারের সাথে ইনটু আমরা মুভমেন্ট থাকলে আউটসাইড টু ইনসাইড করতে পারবো না, আউটসাইড টু ইনসাইড করতে পারবো না যদি সেখানে মুভমেন্ট থাকে, যদি মুভমেন্ট থাকে প্লাস মুভমেন্ট। আউটসাইড টু ইনসাইড আমরা করতে পারবো না, এন্টারের সাথে ইনটু করতে পারবো। তাহলে ম্যাডাম কি করব? তাহলে কি আমি কেম ইনটু করতে পারি? অফকোর্স করতে পারো, কেম প্লাস ইনটু করতে পারো যদি সেখানে আউটসাইড টু ইনসাইড এবং মুভমেন্ট রয়েছে, কেম ইনটু করতে পারো, কিন্তু এন্টার ইনটু করতে পারবে না বাবু, বোঝা গেল? কিন্তু তাহলে এন্টার ইনটু ম্যাডাম কখন করব? এন্টার ইনটু তুমি তখনই করতে পারো যদি তোমার সেন্টেন্স পড়ে মনে হচ্ছে যে এটা কোনো ট্রিটি, কোনো অ্যালায়েন্স, কোনো রিলেশনশিপ বোঝানো হচ্ছে, তখন তুমি এন্টারের সাথে ইনটু করো। কোনো রকম ট্রিটি, অ্যালায়েন্স, ঠিক আছে, তারপরে তোমার কি বলবো রিলেশন বোঝানো হচ্ছে, তখন তুমি এন্টারের সাথে ইনটু করো। সাপোজ আমি বলছি আই অ্যাম এন্টারিং ইনটু আ রিলেশনশিপ উইথ দ্যাট পারসন, তখন এখানে এন্টারের সাথে ইনটু করছি, বিকজ এখানে কিন্তু কোনো মুভমেন্ট নেই, দেখো মাইনাস মুভমেন্ট, কোনো রকম ফিজিক্যাল মুভমেন্ট এখানে নেই বাবু, সেই জন্যই কিন্তু এখানে আমি এন্টারের সাথে ইনটু করছি। আদারওয়াইজ যদি এন্টারের সাথে ইনটু তুমি দেখতে পাচ্ছ কিন্তু সেন্টেন্স পড়ে তোমার মনে হচ্ছে এটা আউটসাইড টু ইনসাইড আসছে অ্যালং উইথ মুভমেন্ট, তখন কিন্তু এন্টারের সাথে ইনটু আমি করতে পারবো না। বোঝা গেল? বুঝলাম, ঠিক। তাহলে এখানে আনসার কি হচ্ছে, অ্যাড হবে, তাই না? কিন্তু এখানে এন্টার ইনটু হয়নি, যদি এখানে ইনটু অপশন থাকতো এখানে কিন্তু ভুল হতো, ঠিক আছে? লুক অ্যাট অপশন 1, ঠিক আছে বাবু, দেখে নাও। ওকে, ডান। চল নেক্সট কোয়েশ্চেনে আসছি। দেখো এটা একটা টেন্সের কোয়েশ্চেন, তোমাকে বলছে এই যে চারটে সেন্টেন্স রয়েছে বাবু, এই চারটে সেন্টেন্সের মধ্যে কোনটা ফিউচার টেন্সে দেওয়া আছে? ফিউচার টেন্সে কোনটা দেওয়া আছে সেটা জানতে চাইছে। এখানে ওয়্যার প্লেইং আছে, তার মানে এটা প্রেজেন্ট না পাস্ট বলো তো? ওয়াজ ওয়্যার রয়েছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে। এই পার্টটুকুকে চেঞ্জ করে তোমার ফিউচারে আনতে হবে, রাইট? তাহলে কোনটা হবে? এই দেখো এখানে ওয়্যার বিং প্লেইং, ওয়্যার মানে এটাও তো পাস্টে আছে, তাহলে এটা হবে না। এখানে আর প্লেইং, তার মানে এটা প্রেজেন্টে আছে, আর মানে প্রেজেন্ট, তাহলে এটাও হবে না। এখানে হ্যাভ বিন প্লেইং, তার মানে এটাও তো প্রেজেন্টে আছে, হ্যাভ হ্যাজ প্রেজেন্টে হয়, তাহলে এটাও হবে না। তাহলে কোনটা হবে বাবু? উইল বি প্লেইং, দ্যাট মিন্স এটাই আমার একমাত্র ফিউচারে আছে। শ্যাল উইল আছে, তার মানে এটাই আমার আনসার হয়ে যাচ্ছে, ঠিক আছে? মাথা রাখো, আমরা জানি am, is, are প্রেজেন্টের বি ভার্ব, এটাই যখন ওয়াজ ওয়্যার হয়ে যাচ্ছে এটাই পাস্ট হয়ে যাচ্ছে, সো পাস্টের বি ভার্ব। আবার হ্যাভ হ্যাজ যদি থাকে প্রেজেন্টের হ্যাভ ভার্ব, আর যখনই এটা হ্যাড হয়ে যাচ্ছে তো এটাই হয়ে যাচ্ছে পাস্টের হ্যাভ ভার্ব। ডু ডাজ যদি থাকে প্রেজেন্টের ডু ভার্ব, ডিড যদি থাকে পাস্টের ডু ভার্ব। এগুলো যদি জানা না থাকে একটু লিখে নিতে হবে খাতায়, ঠিক আছে? আর শ্যাল উইল অলওয়েজ ফিউচার, শ্যাল অর উইল অলওয়েজ ফিউচার, ঠিক আছে বাবু? বুঝতে পেরেছি, এগুলো জানা না থাকলে একটু নোট ডাউন করে নেবে। তো আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার কিন্তু 3, ঠিক আছে? চলে আসছে নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেনটা কি বলছে দেখো, দো উই বোথ আর অফ দ্য সেম হাইট ইউ আর মোর হেভিয়ার দ্যান আই, এদের কোন পার্টে আছে জানতে চাইছে। ওকে,
দেখো এখানে কি দেখতে পাচ্ছি, কম্পেয়ার করছে, কার সাথে বাবু কম্পেয়ার করছে, কি দেখে বুঝতে পারছি কম্পেয়ার রয়েছে, ইয়ার আছে, ইয়ার প্লাস দেন, দ্যাট মিন্স কম্প্যারিজন রয়েছে, কম্প্যারিজন করছে, কম্পেয়ার করছে। তো আমরা জানি কম্পেয়ার করে কোন ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে। আর কম্পারেটিভ ডিগ্রিতে কি আসে, যদি আমার অ্যাডজেক্টিভটা মনোসিলেবিক হয় বাবু, যদি আমার অ্যাডজেক্টিভটা মনোসিলেবিক হয় তাহলে অ্যাডজেক্টিভের সাথে ইয়ার প্লাস দেন আসবে। যদি আমার অ্যাডজেক্টিভটা পলিসিলেবিক হয় বাবু, পলিসিলেবিক মানে ভেঙে ভেঙে উচ্চারণ হচ্ছে, তখন আমরা মোর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন করব, এরকম কিছু করব। ঠিক আছে, তাহলে কি বললাম, অ্যাডজেক্টিভ যদি মনোসিলেবিক সিঙ্গেল একবার উচ্চারণ হচ্ছে, সাপোজ আমি বলছি ডাল, একবার উচ্চারণ হচ্ছে, তখন এরই কম্পারেটিভ ফর্ম আমি করব ডালার। ঠিক আছে, এটা মনো, তাই জন্য ডালার করছি। কিন্তু এখন যদি আমি বলি বিউটিফুল, কি বলছি বিউটিফুল বাবু, আমি বলছি বিউটিফুল, বিউটিফুল, তো পলিসিলেবিক অনেকগুলো সিলেবেলে ভাঙছে, দিস ইজ কল পলিসিলেবিক, তখন কিন্তু আমি বিউটিফুল আর বলতে পারবো না, তখন আমাকে করতে হবে মোর বিউটিফুল, মোর বিউটিফুল কম্পারেটিভে। ডান, বুঝতে পেরেছো? তাই জন্য এবার তুমি দেখতে পাচ্ছ সেন্টেন্সে কি রয়েছে, মোরও রয়েছে প্লাস ইয়ারও রয়েছে। একটা সেন্টেন্সে মোর প্লাস অ্যাডজেক্টিভের সাথে ইয়ার কখনো বসতে পারে? আমি মোরও বলছি প্লাস ইয়ারও বলছি, অ্যাডজেক্টিভের সাথে ইয়ার কখনো বসতে পারে না। মাথায় রাখবে ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ ক্যানট বি সিট সাইড বাই সাইড। মাথায় রাখো ডাবল, এটাই হচ্ছে রুল। ডাবল কম্পারেটিভ or double superlative, okay, cannot sit side by side। একটা সেন্টেন্সে ডাবল কম্পারেটিভ ডাবল সুপারলেটিভ কখনো বসতে পারে না বাবু, ঠিক আছে? ওকে, তাহলে দেখো ডাবল কম্পারেটিভ মোরও বলছি ইয়ারও বলছি, কখনোই হবে না। তাহলে কোনটাকে কাটবো এবার দেখে নাও, হেভিটা কি মনোসিলেবিক নাকি পলিসিলেবিক? অ্যাকচুয়াল ওয়ার্ড কি রয়েছে এখানে, হেভি আছে, হেভি ইজ আ মনোসিলেবিক ওয়ার্ড, তাই তো, মনো, তাই জন্য আমি শুধু ইয়ারটা রাখবো, আই ইয়ার, ওয়াইটা আই হয়ে যাবে, ইয়ার অ্যাড হবে, তাহলে এইটা রাখবো, মোরটাকে উড়িয়ে দাও, তাহলে আনসার হয়ে যাচ্ছে মনোসিলেবিক এটা, তাই জন্য শুধু হেভিয়ার হবে। এরার কোন পার্টে বাবু, এরার হচ্ছে পার্ট 2 তে, পার্ট 2 তে এরার আছে, বুঝতে পেরেছো কিনা বলো, ভালো করে দেখে নাও, যদি না জানা থাকে খুব ইম্পর্টেন্ট একটা রুলস, এটা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও, আর যদি জানা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, দেখে নাও একবার। ঠিক আছে, দেখে নাও। দেখো বুঝতে পেরেছো কিনা একটু দেখে নেবে। চলো নেক্সট আসছি। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা ঠিক রয়েছে এরকম, বলছে হি হ্যাজ রিজেক্টেড দ্য অফার ফ্রম দ্য ফরেন কোম্পানি, হি হ্যাজ রিজেক্টেড দ্য অফার ফ্রম দ্য ফরেন কোম্পানি। ওকে, কি রয়েছে, এটা একটা ফ্রেজাল ভার্বের প্রশ্ন, রিজেক্টেড এর তলে আন্ডারলাইন করে দেওয়া আছে, তোমাকে বলছে কোন ফ্রেজাল ভার্বটা এর মধ্যে হবে, টার্ন ডাউন, ব্রট ডাউন, ঠিক আছে, গন ডাউন নাকি মেড ডাউন, কোনটা হবে আনসার? টার্ন ডাউন মানে মাথায় রাখো, টার্ন ডাউন মানে রিজেক্ট, টার্ন ডাউন মানেই হচ্ছে কিন্তু রিজেক্ট। ওকে, এবার ওখানে দেখো রিজেক্টেড আছে, দ্যাট মিন্স V2 তে আছে, তাই জন্য আমাকে এখানে টার্ন নয়, টার্নটাকে V2 ফর্মে নিয়ে যেতে হবে, দ্যাট উইল বি টার্নড ডাউন। কি হবে বাবু, টার্নড, ইডি, টার্নড ডাউন হয়ে যাবে এটা, তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার 1। বুঝলাম, দেখে নেবে, টার্নড ডাউন, ইডি। ওকে, আচ্ছা, ব্রিং ডাউন মানে হচ্ছে আনা, গো ডাউন মানে কোনো নির্দিষ্ট দিকে যাওয়া, মেক ডাউন, যেটা মেক ডাউন মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, ঠিক আছে? সো এগুলো হবে না আনসার, রিজেক্ট, প্রপোজালকে রিজেক্ট করছো, অফারকে রিজেক্ট করছো, তো আনসার কিন্তু টার্ন ডাউন আমাকে করতে হবে। ওকে, বুঝতে পারছি, ঠিক তো, দেখে নাও।
আচ্ছা, এরকম যদি ফ্রেজাল ভার্বের ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করো ফ্রেজাল ভার্ব লিখে। তো তাহলে আমি ফ্রেজাল ভার্বের ক্লাস নিয়ে আসবো, তবে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, কমেন্ট করতে হবে। কমেন্ট করে জানাও যে ফ্রেজাল ভার্বের ক্লাস চাও, তাহলে কিন্তু প্রচুর এরকম ফ্রেজাল ভার্ব দিয়ে আমি ক্লাস নিয়ে আসবো। মানে অনেক ফ্রেজাল ভার্ব থাকবে ওই ক্লাসের মধ্যে, শুধুমাত্র ফ্রেজাল ভার্ব রিলেটেড ক্লাস থাকবে। অবশ্যই কমেন্ট করো ফ্রেজাল ভার্ব যদি চাও, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আসছে। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেনটা দিয়েছে এরকম, ওয়ান দ্যাট ইজ রিলেটেড টু ফাইট। ওয়ান দ্যাট ইজ রিলেটেড টু ফাইট, এমন একটা পার্সন যে কিনা ফাইট করতে পছন্দ করে। বুঝতে পারলে? মানে এক একজনের দেখবে টেন্ডেন্সি থাকে ফাইট করব, ঝগড়া করবো, মারপিট করবো। তো সেরকম পার্সনটাকে কি বলছে? বেবি, বেনেফ্যাক্টর, বেলিকোস না বাইফার্কেট? কোনটা হবে আনসার? আচ্ছা, বেবি হচ্ছে কালেকশন অফ বিউটিফুল গার্লস। মাথায় রাখো, বিউটিফুল গার্লস এর কালেকশনকে আমরা ইংলিশে বেভি বলি। আমরা এরকম বলবো, আ বেভি অফ বিউটিফুল গার্লস। অনেকগুলো বিউটিফুল গার্লস এর ঝুন্ড বা অনেকগুলো বিউটিফুল গার্লস কে একসাথে কালেকশন, একে আমরা কি বলবো? বেভি বলবো। ঠিক আছে বাবু, বুঝলাম। বেভি অফ বিউটিফুল গার্লস। বেনেফ্যাক্টর মানে কি? মানে যে অন্যের উপকার করে, বেনেফ্যাক্টর। ঠিক আছে, মানে এমন একটা পার্সন হু হেল্পস দ্য আদার্স। এটাকে তুমি আ গুড স্যামারিটান বলতে পারো। আ গুড স্যামারিটান সিনোনিম, সিনোনিম এটা। হ্যাঁ, বেনেফ্যাক্টর মানে হচ্ছে স্যামারিটান, যে তোমাকে ভীষণ ভাবে হেল্প করে, পরোপকারী যাকে আমরা বাংলায় বলি। বেলিকোস মানে কি? ইয়েস, দিস ইজ দ্য আনসার। বেলিকোস মানে হচ্ছে এই যে এটাই হবে আনসার, যে কিনা ঝগড়াঝাটি করতে পছন্দ করে, মারপিট, সবসময় তার মধ্যে একটা ওই টেন্ডেন্সি থাকে মারপিট করব। তো এই পার্সনটাকে আমরা বলছি বেলেকোস। বেলেকোস হচ্ছে পার্সনটা। ঠিক আছে? বাইফার্কেট মানে তোমরা জানো যে ডিভাইড করে দেওয়া, আলাদা হয়ে যাওয়া, দ্যাট ইজ কল্ড বাইফার্কেট, ডিভিশন। ঠিক আছে? পার্সনটাকে তো তুমি বেলিকোস বলবে, ঠিক আছে? এবার ওই পার্সনটার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে ঝগড়া করার, সেই টেন্ডেন্সিটাকে কি বলবে তুমি? পার্সনটাকে তো তুমি বেলিকোস বলেই দিলে, যে ঝগড়াঝাটি করে, মারপিট করতে পছন্দ করে, পার্সনটা বেলিকোস। কিন্তু ওই পার্সনটার মধ্যে যে টেন্ডেন্সিটা আছে ঝগড়া করার, মারপিট করার, ওই টেন্ডেন্সিটাকে কি বলে? বলে পাগনাসিটি। মাথা রাখবে, একবার পরীক্ষা এসেছিল, একবার না বহুবারই এসেছিল, তো ওইকে বলে পাগনাসিটি। ঠিক আছে? বা বলতে পারো নাউন ফর্মে পাগনাশিয়াস, পাগনাশিয়াস। দিস ইজ কল্ড দ্য টেন্ডেন্সি অফ ফাইট, টেন্ডেন্সি টু ফাইট। ঠিক আছে? না জানা থাকলে লিখে নেবে। ওকে, ডান। চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি, তাহলে আনসার কিন্তু বেলিকোস হয়ে গেল। ওকে, নেক্সট ওয়ান বলছে রাম সোল্ড দেয়ার হাউস বিকজ ইট ওয়াজ আ রিয়েল হোয়াইট এলিফ্যান্ট। এটা একটা ইডিওমেটিক ফ্রেজ। তো তোমরা যদি চাও ইডিওমেটিক ফ্রেজ বা ইডিয়ামস বা ওয়ান ওয়ার্ড, ইডিয়ামস অর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রিলেটেড ক্লাস আনতে, সেটাও তোমরা কমেন্ট করে জানাও যে আমরা ইডিয়াম ওয়ান ওয়ার্ড রিলেটেড ক্লাস চাই, তাহলে আমি কিন্তু সেরকম ক্লাসও নিয়ে আসবো তোমাদের জন্য। এখানে বলছে হোয়াইট রেড এলিফ্যান্ট, সরি রিয়েল হোয়াইট এলিফ্যান্ট। এই হোয়াইট এলিফ্যান্টকে ইডিওমেটিক ফ্রেজ এটা একটা, এর মানে কি? রিয়েল, রেয়ার ফাইন্ড, ভেরি বিগ ওয়ান, ইউজলেস ওয়ান, ঠিক আছে, নাকি ভেরি এক্সপেন্সিভ বাট ইউজলেস, কোনটা? হোয়াইট এলিফ্যান্ট মানে কি? হোয়াইট এলিফ্যান্ট সচরাচর তুমি হোয়াইট এলিফ্যান্ট দেখতে পাবে না, তাই না? তার মানে এটা ভেরি এক্সপেন্সিভ, অনেক দামি, বাট কোনো কাজেই লাগে না, ইউজলেস। হোয়াইট এলিফ্যান্ট মানে মাথায় রাখো, ইটস অ্যান এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ বাট ইউজলেস, কোনো কাজের নয়। ঠিক আছে? দামি কিন্তু কোনো কাজে না। এমন কিছু জিনিস দেখবে যেগুলো হয়তো খুব দামি কিন্তু সেটা কোনো কাজেরই নয়। তো এরকম কিছু বলে না, এমন ধরো অনেককে বাবা বাবা মা হয়তো মজা করে বলে, এই তুই ইউ আর মাই হোয়াইট এলিফ্যান্ট। হোয়াইট এলিফ্যান্ট কেন বলে? কারণ কারণ ওরা অনেক বেশি এক্সপেন্সিভ। আমাদের বাবা মায়ের প্রিয় একটা পার্সন, একটা প্রিয় বাবা মায়ের ছেলে বা বাবা মায়ের মেয়ে, কিন্তু
কিছুই পড়াশোনা করছে না, কোনো কাজে আর নেই, কাজকর্ম কিছু করে না, সো দিস ইজ কল্ড হোয়াইট এলিফ্যান্ট, ভেরি এক্সপেন্সিভ স্টিল ইউজলেস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা ইডিওমেটিক ফ্রেজ। তো যদি এরকম আরো কোনো ইডিওমেটিক ফ্রেজ বা ওয়ান ডাব্লিউ মানে ওয়ান ওয়ার্ড রিলেটেড ক্লাস চাও, অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, যেগুলো তোমাদের এক্সামের জন্য ভীষণ হেল্পফুল হবে। ওকে, অ্যান্ড সো নেক্সট ওয়ান যে কোয়েশ্চেনটা রয়েছে এখানে বলছে, দেখে নাও কি বলছে। Ashutosh is one of the players who has been selected for the T20 match. কোথায় এরার আছে জানতে চাইছি, এটাও একটা এরারের প্রশ্ন। কোথায় এরার আছে জানতে চাইছে। তো এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্স আমার একটাই আছে, বাট সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট রয়েছে, বলতে পারো দুটো ক্লজ রয়েছে। এটা একটা ক্লজ আর এটা একটা ক্লজ, দুটো ক্লজে ডিভাইড করে দেওয়া আছে সেন্টেন্সটাকে। কে ডিভাইড করেছে বাবু? এই হুটা ডিভাইড করেছে। এই হুকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। কি বলছি? রিলেটিভ প্রোনাউন। মাথায় রাখো, রিলেটিভ প্রোনাউন এক্স্যাক্টলি আগের নাউনটাকে ডিনোট করবে। রিলেটিভ প্রোনাউন কি করে? এক্স্যাক্টলি আগের নাউনকে ডিনোট করবে। সাপোজ আমি যদি বলি হি ইজ মাই ফাদার, ওকে, হু ইজ আ ডক্টর। ওকে, তো এখানে দুটো পার্ট দেখতে পাচ্ছ, এটা ক্লজ 2, এটা ক্লজ 1। কে ডিনোট করেছে? হু দিয়ে ডিভাইড করা হয়েছে, হু দিয়ে ডিভাইড করেছে। হুটা কি? রিলেটিভ প্রোনাউন। কেন একে রিলেটিভ প্রোনাউন বলছি বাবু? কারণ এই হু কি করছে? রিলেশন তৈরি করছে। কার সাথে? দুটো ক্লজের মধ্যে রিলেশন তৈরি করছে। আর এই হু বলতে এক্স্যাক্টলি হি কে বোঝাচ্ছি না, হি কে না, কাকে বোঝাচ্ছি? এক্স্যাক্ট আগের নাউনটাকে, তার মানে মাই ফাদার কে বোঝাচ্ছি হু বলতে। যদি আমি হি কেই বোঝাতাম হু বলতে, তাহলে আমি ঠিক এরকম ভাবে লিখতাম, হি হু ইজ মাই ফাদার, হু ইজ মাই ফাদার, এরকম কিছু লিখতাম। হি হু ইজ মাই ফাদার, এরকম কিছু লিখতাম। তখন এখানে হু বলতে হি কে বোঝাতো। তাই জন্য মাথায় রাখো, রিলেটিভ প্রোনাউন এক্স্যাক্টলি সেই ওয়ার্ডকেই ডিনোট করে যে ওয়ার্ডের পাশেও বসছে। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে হু বলতে কাকে ডিনোট করছি? আশুতোষকে? নো। যদি আশুতোষকেই করতাম, তাহলে আশুতোষের পরে আমি হু কে ইউজ করতাম, আশুতোষ হু ইজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স, এরকম বলতাম, তখন আশুতোষকে ডিনোট করছি। কিন্তু এখানে হু বলতে বাবু কাকে বোঝানো হচ্ছে? এক্স্যাক্টলি আগের নাউন, দ্যাট মিন্স দ্য প্লেয়ার্স হয়ে যাচ্ছে আমার আনসার। এই নাউনটাকে আমি ডিনোট করছি। হু বলতে কাকে বলছে? দ্য প্লেয়ার্স। ওকে, এবার দেখে নাও, হু এর এক্স্যাক্ট আগে যেহেতু নাউনকে আমি ডিনোট করছি, তাই জন্য হু এর পরে যে ভার্বটা থাকবে সেটা কিন্তু ওই আগের নাউনটা গিয়ে ভার্বটা তৈরি করবে। এখানে নাউন কি আছে? প্লেয়ার্স, যেটা কিনা প্লুরাল ফর্মে আছে। তাহলে এর পরে যে ভার্বটা তৈরি হবে সেই ভার্বটা প্লেয়ার্স এর এগেইনস্টে বসবে, তাহলে প্লুরাল ভার্ব ইউজ হবে, তাই না? কারণ আমি তো আশুতোষকে বোঝাচ্ছি না হু বলতে, আমি কাকে বোঝাচ্ছি? দ্য প্লেয়ার্স কে। দ্য প্লেয়ার্স প্লুরালে রয়েছে, তাই জন্য আমার ভার্বটাও কি হবে বাবু? প্লুরালে হবে, ভার্বটাও প্লুরালে চেঞ্জ হবে। তো আনসার কোনটা হয়ে যাচ্ছে? আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, যে পার্টে এরর রয়েছে। বুঝতে পেরেছো কিনা একটু দেখে নেবে ভালো করে। খুব ইম্পর্টেন্ট একটা রুলস, খুব ইম্পর্টেন্ট, ভালো করে একটু দেখবে। এটাই হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। কোন পার্টে এরর? এরর হচ্ছে পার্ট 2। আনসার হয়ে যাচ্ছে হ্যাজ, হ্যাজ নয় হ্যাভ হবে আনসার। কেন হলো জিনিসটা বুঝে নিতে হবে কিন্তু। ওকে, ফাইন, নেক্সট কোয়েশ্চেনে আসছি। ওকে, সো আজকের মতো আমরা এখানেই এন্ড করছি, কারণ অনেকগুলো কোয়েশ্চেন, আজকে আমরা 10টা কোয়েশ্চেন দেখলাম। এরকম প্রচুর সিরিজ থাকবে, পরপর অনেক এরকম ক্লাসেস নিয়ে আসবো, যেখানে আজকে তো আমরা পার্ট 3 করলাম, দ্যাট মিনস ক্লাস 3 আজকে করলাম। এর আগে আমি দুটো ক্লাস করিয়েছি এসএসসি গ্রুপ সি রিলেটেড। যদি না দেখে থাকো অবশ্যই যাও চ্যানেলে গিয়ে দেখে নাও ক্লাসগুলো। আর যদি ক্লাস ভালো লাগে, যদি আমাকে প্রথম দেখো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও তুমি কতটা কি শিখতে পারলে, বা আপকামিং ক্লাস তুমি কোন পার্টিকুলার চ্যাপ্টারের উপরে দেখতে চাইছো, বা তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমাদের যদি কোনো এক্সাম ওরিয়েন্টেড ক্লাস চাই, অবশ্যই কমেন্ট করো। তো আমরা কিন্তু পরবর্তী ক্লাস সেই রকমই নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকের মতো এখানে আমরা এন্ড করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। আশা করছি কিছুটা হলেও তোমাদের ইনফরমেশন দিতে পেরেছি, ইনফরমেটিভ করতে পেরেছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলে খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, ব্লেসিং একাডেমির সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।